আজকে আপনাদেরকে একটু অন্যরকম একটা জিনিস তৈরি করে দেখাবো। আর এটা হলো তরমুজের খোসা দিয়ে টুটি ফ্রুটি। অনেকেই কাঁচা পেঁপে দিয়ে এটা তৈরি করে থাকেন, তবে তরমুজের খোসা দিয়েও যে টুটি ফ্রুটি তৈরি করা যায় সেটা অনেকেই জানেন না। আর সামনে যেহেতু ঈদ, আমাদের বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে হয়, যেমন জর্দা আরও অনেক কিছু। সেগুলো ডেকোরেশন করার জন্য আমাদের এই টুটি ফ্রুটির প্রয়োজন হয়। এই জন্য প্রথমেই যেটা করতে হবে, আমি এখানে বড় এক টুকরো তরমুজ নিয়েছি। আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই নেবেন। তরমুজ তো আমরা সবাই কাটতে পারি, তবে টুটি ফ্রুটি তৈরির জন্য তরমুজটাকে কিভাবে কাটতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন। প্রথমেই আমি লাল অংশটাকে কেটে নিলাম। এবার এই উপরের লাল অংশটাকে পুরোপুরিভাবে ফেলে দিতে হবে। এবার একটা পিলারের সাহায্যে আমি উপরের সবুজ খোসাটাকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে একটা বটির সাহায্যেও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন, তবে একটু সাবধানে করবেন, কারণ তরমুজের খোসা অনেক শক্ত হয়ে থাকে, হাত কেটে যেতে পারে। তাই একটু সাবধানে উপরের খোসাটাকে ছাড়িয়ে নেবেন। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এই বড় টুকরোটাকে আমি লম্বালম্বিভাবে কেটে নিব। তারপরে আমি ছোট ছোট টুকরো করে নিব। আর আপনারা স্ক্রিনে দেখে তো বুঝতেই পারছেন যে এই কাজটা আমি কিভাবে করছি। আর দেখুন, আমি ঠিক এই সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই কেটে নিতে পারেন। এই তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় আরও কিছু তরমুজের খোসা কেটে নিয়েছি। এবার আপনাদের একটু মেপে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি সবকিছু কি কি পরিমাণে নিয়েছি। প্রথমেই আমি ওয়েট মেশিনটাকে অন করে নিব। এবার এর উপরে একটা বাটি বসিয়ে দিব। এরপর আমি বাটির ওজনটাকে মাইনাস করে নিলাম। এবার কেটে রাখা তরমুজের খোসাগুলো আমি বাটির মধ্যে দিয়ে দিব। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পারছেন জানি না। এখানে আমার 655 বা 656 গ্রামের মতো হয়েছে, তার মানে প্রায় 650 গ্রামের মতো। এবার চুলায় একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। আর পানিটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি এগুলোকে একবার ধুয়ে নিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। আমি যদি কাঁচা পেঁপে দিয়ে করতাম সেক্ষেত্রে 4-5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যেত, কিন্তু আমি যেহেতু তরমুজের খোসা দিয়ে করছি আর তরমুজের খোসা একটু শক্ত হয়ে থাকে, তাই টাইমটাও একটু বেশি লাগবে। আর এগুলোকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 80% মতো সেদ্ধ করতে হবে। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঠিক 15 মিনিট পর একটা ছাঁকনি দিয়ে আমি তুলে নিচ্ছি, তবে আপনারা চাইলে সরাসরি একটা স্টেইনারেও ছেঁকে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্যই ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি যে এর কালারটা কতটা চেঞ্জ হবে। এবার এই হাঁড়িটাকে ধুয়ে একই হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিব। 2 কাপ পানির জন্য চিনি দিব 1.5 কাপ পরিমাণ। আর এই সময় চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি। এবার চিনিটাকে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা সম্পূর্ণভাবে গলে যখন একটা বলক চলে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিব। আর দেখেন এর কালারটা ঠিক এরকম হয়েছে। আর এই শিরাটাকে কোনোভাবেই ঘন করা যাবে না। যখন একটা বলক চলে আসবে তখন তরমুজের খোসাগুলো দিয়ে দিতে হবে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে সবগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই যে 2 বার সেদ্ধ করলে এগুলো গলে যাবে কিনা। পেঁপে দিয়ে করলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, তবে তরমুজের খোসা দিয়ে করলে একটা সুবিধা হলো গলে যাওয়ার কোনো ভয় থাকে না। প্রায় 12 থেকে 15 মিনিট চিনির শিরার মধ্যে এগুলো সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন চুলার আঁচ একটু কমিয়ে রাখবেন, তা না হলে পুড়ে যেতে পারে। আর চিনির শিরা সম্পূর্ণ শুকিয়ে ফেলা যাবে না,
কিছুটা শিরা রেখে দিতে হবে। আর কখন বুঝবেন যে এগুলো হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি। যখন দেখবেন যে এর মাঝখানে কিছু দিয়ে চাপ দিলেই খুব আলতোভাবে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঠিক এই পর্যায়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর দেখুন আমি কিছুটা শিরা রেখে দিয়েছি। এবার আমি এখানে 5টা বাটি নিয়েছি, কারণ আজকে আমি 5টা কালার করব। আপনারা ঠিক যতটা কালার করবেন ঠিক ততটাই বাটি নেবেন। এবার সবগুলো বাটিতে আমি সমান করে দিয়ে দিব। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা বাটিতেই আলাদা আলাদা চামচ ব্যবহার করতে হবে। তা না হলে একটার কালার আরেকটার সাথে লেগে টুটি ফুটির কালার নষ্ট হয়ে যেতে পারে। এবার আমি কালার মেশাবো। আজকে আমি রেডম্যানের সেমি জেল কালারগুলো নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো কালার মেশাতে পারেন। তবে চেষ্টা করবেন 3 থেকে 4টা কালার নেওয়ার জন্য, এতে করে দেখতে ভালো লাগবে। প্রথমেই আমি রেড কালার মিশিয়ে নিয়েছি, তারপরে আমি গ্রিন কালার মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্লু কালার দিচ্ছি, তবে এটা আমি পরে বুঝতে পেরেছি যে ব্লু কালারটা একটু বেশি পড়ে গিয়েছিল, যার কারণে এটা ব্ল্যাক দেখাচ্ছে, তবে এটা কিন্তু ব্লু ছিল। এখানে আমি ইয়েলো কালার নিয়েছি, আর এই কালারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তারপর অরেঞ্জ কালার নিলাম, অরেঞ্জ কালারটা দেখতেও খুব ভালো লেগেছে। এই তো আমার সবগুলো কালার মেশানো হয়ে গিয়েছে। আর এভাবেই এগুলোকে রেখে দিতে হবে 8 থেকে 10 ঘন্টার জন্য। সবচেয়ে ভালো হয় আপনি যদি সারা রাতের জন্য এভাবে রেখে দিতে পারেন, তবে অবশ্যই ঢেকে রাখবেন, কারণ এগুলো যেহেতু মিষ্টি হয়ে থাকে তাই বিভিন্ন ধরনের পোকামাকড় পড়তে পারে। মাঝে আমি একবার উল্টে পাল্টে দিয়েছিলাম, যাতে করে সবগুলোতেই কালারটা খুব সুন্দরভাবে লেগে যায়। তারপর আবারও আমি ঢেকে রেখে দিয়েছিলাম। সকালে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এগুলো ঠিক কী অবস্থাতে আছে। দেখুন কালারটা খুব সুন্দরভাবেই লেগে গিয়েছে। এবার আমি আলাদা আলাদা বাটি নিব, আর প্রত্যেকটা বাটির উপরেই একটা করে টিস্যু নিব, যাতে করে এক্সট্রা কালারটা টিস্যুর মধ্যে থেকে যায়। অবশ্যই আলাদা আলাদা বাটি নেওয়ার চেষ্টা করবেন। আর এই কাজটা দেখে একটু কষ্ট মনে হচ্ছে, তবে এই কাজটা একটুও কষ্টের না। কাজটা করতে আমার তো বেশ ভালোই লেগেছে। এবার এই টিস্যুটা দিয়েই আমি এক্সট্রা কালারগুলো মুছে নিব। আর আপনারা স্ক্রিনে দেখে তো বুঝতেই পারছেন যে এই কাজটা আমি কিভাবে করেছি। এবার বড় একটা ট্রেতে আমি টিস্যু বিছিয়ে নিয়েছি, তারপর এক এক করে আমি দিয়ে দিব। একটু খেয়াল রাখবেন যেন একটা কালারের সাথে আরেকটা কালার লেগে না যায়। আপনি চাইলে আলাদা আলাদা ট্রেতে দিতে পারেন, তবে সেটার প্রয়োজন নেই। একটু সাবধানতার সাথে দিলেই হয়ে যাবে। আর দেখুন আমি একটা কালার থেকে আরেকটা কালার একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। আর যেহেতু ব্লু কালারটা একটু বেশি পড়ে গিয়েছিল, তাই আমি চামচের সাহায্যে দিচ্ছি, যাতে ব্লু কালারের সাথে ইয়েলো কালার কোনোভাবেই লেগে না যায়। এবার এগুলোকে শুকিয়ে নিতে হবে। কিভাবে শুকাবেন আমি একটু বলে দিচ্ছি। আপনি চাইলে ফ্যান ছেড়ে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন, আবার চাইলে চুলা অন করে চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন, আবার চাইলে ওভেনেও শুকিয়ে নিতে পারেন। তবে আমার কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়েছে, যেটা আমি করেছিলাম, আমি রোদে রেখে শুকিয়ে নিয়েছি। যদি কড়া রোদ হয় সেক্ষেত্রে একদিনেই শুকিয়ে যাবে, আর যদি রোদ হালকা হয় সেক্ষেত্রে 2 দিন লাগতে পারে। দিনের বেলায় আমি রোদে শুকিয়ে নিয়েছি, আর রাতে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। আর এভাবেই একদিনের মধ্যে খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছিল। একদিন পর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা ড্রাই হয়েছে। আমি প্রত্যেকটা কালার থেকেই 2-3টা করে নিচ্ছি। দেখুন একটার সাথে আরেকটা লেগেও যাচ্ছে না, আর কালারগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এটা কতটা ড্রাই হবে আমি আপনাদেরকে শব্দটা একটু শুনিয়ে দিচ্ছি।
এবার যে কোনো এয়ারটাইট কন্টেইনারে রেখে দিতে পারবেন বাহিরে 1 মাসের জন্য আর নর্মাল ফ্রিজে প্রায় 1 বছরের জন্য। মাঝে মাঝে একবার রোদে দিলেই হবে। আর দেখুন কাচের বয়ামে কত সুন্দর লাগছে। এই ছিল তরমুজের খোসা দিয়ে টুটি ফ্রুটি তৈরির সবচেয়ে সহজ রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।